আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যে আমার অতীত সম্পর্কে আপনারা জানছেন বা অনেকে বুঝতে পারেন নাই। আমি লাভগুরু স্টুডিওতে আমার জীবন কাহিনীটা বলছিলাম। তো অনেকে আমাকে আমার কথাগুলো বুঝছে না, আবার অনেকে বুঝেন নাই। একটা 12 মিনিটের ভিডিওতে তো সব কিছু বলা পসিবল না। তো আজকে আপনাদেরকে আমি আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি বলছিলাম যে লাইভে আসব। তো লাইভে আসলে লাইভটা 1 মাস পরে কেটে যাবে। তারপরে আপনারা আবার আমাকে সেম প্রশ্ন করবেন, সেম আমি উত্তর দিতে দিতে আমি কষ্ট পাবো। তো আমি চাই না যে আমার পাস্ট সম্পর্কে আমি আর বলতে। আপনারা এমনভাবে আমাকে কষ্ট দিছেন, এমনভাবে আপনারা অনেক সেলিব্রিটি আছে আমাকে খোঁটা দিছে, যার কারণে আমি সইতে না পাইরা বাধ্য হইয়া আমি আমার পাস্ট সম্পর্কে বলছি। আমার হাজব্যান্ডে আমাকে নিষেধ করে দিছে যে আমার পাস্ট সম্পর্কে আমি না ভাবতে, কারণ আমি ওই জিনিসটি ভাবলে আমি ডিপ্রেশনে চলে যাই, আমি অনেক কষ্ট পাই। তো আজকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন এবং আমার কি দোষ ছিল, আমার ডিভোর্স হওয়া কি আমার অপরাধ ছিল, আমার দ্বিতীয় বিয়ে হওয়া কি অপরাধ, একটা মেয়ে কি দ্বিতীয় বিয়ে করতে পারে না, আমি কি একটু সুখে শান্তিতে আসি বলে কি সবাই এত জ্বলতেছে। আচ্ছা যাই হোক, আপনাদেরকে আমার অতীত সম্পর্কে আমি বলতেছি। তার আগে আপনারা এই ভিডিওটা হয়তো সবাই দেখছেন, 2018 সাল বা 19 সাল এই ভিডিওটা দেখছেন। আমার মারে নিয়ে আমি একটা ইন্টারভিউ দিছিলাম। তো ওই ভিডিওটা মূলত এখন আমার জীবনে একটা খারাপভাবে প্রভাব ফেলতেছে। হ্যাঁ, তো ভিডিওটা আমি আগে আপনাদেরকে দেখাই। মানে উনি আমি যদি ওইখানে যাই স্বামীর দাবি নিয়া, তাহলে উনি আমার কাইটটা গাঙ্গে ওনাদের এদিকে গাঙ্গা আছে, গাঙ্গে বুঝি শ্বশুর কি আপনার গায়ে হাত তুলছে? হ্যাঁ। আচ্ছা, এই ভিডিওটা মূলত কিছু ভাইয়ারা মানে আমার বর্তমানকে সহ্য করতে পারতেছে না দেখে এই ভিডিওটা টিকটকে আপলোড দিতেছে। তো আমার চেহারা মোটামুটি আমার ফেস কাটিং সব কিছু বদলাই গেছে, যার কারণে আপনারা অনেক কনফিউজডে ছিলেন এটা কি আমি কিনা, আদৌ এটা আমি কিনা। হ্যাঁ, এটা আমি। আমার বলতে লজ্জা নাই, শরম নাই। কেন? আমি তো ইচ্ছা করে আমি কোনো পরকীয়া করি নাই বা আমি পালাইয়া আসি নাই, আমাকে বাধ্য করা হয়েছে এবং আমাকে নির্যাতন করা হয়েছে, যার কারণে আমি ওইখান থেকে চলে আসছি। হ্যাঁ, এখন আমি বুঝতেছি না এই ভিডিওটা নিয়ে এত ট্রোল করার কি আছে, যে সব সেলিব্রিটির পাস্ট আছে। শুনেন, পাস্ট সবাই আছে, হয়তো আপনার কম বেশি আছে, আমার বেশি আছে। হ্যাঁ, তো আমি কোনো ইচ্ছা করে ডিভোর্সই হয়েছি না। একটা মেয়ে এমনি এমনি তার সংসারটা ছাড়ে না। তখন আমার বয়স ছিল কত, 13 বছর আমার বিয়ে হয়েছিল। তো আমি শুরু থেকে শুরু করি। ক্লাস 7 মানে 6 থেকে আমি 7-এ উঠি। তো টেলিটক সিম ছিল। তো আমি একদিন পড়াশোনা করতেছি, যেহেতু আমরা মধ্যবিত্ত। আমার বাবা একটা দিনমজুর ছিল। আমি বলতে কোনো শরম নাই, কারণ আমার বাবা চুরি করে না, ডাকাতি করে না। আমার বাবা দিনমজুর ছিল, কিন্তু আমরা এক ভাই এক বোন ছিলাম। আমাদের চাহিদার কখনো কমতি রাখে নাই, কখনো না। আমি যদি বলছি যে বাবা আমার এটা লাগবো, মানে আমার বাবা কখন শুধু আমাকে ওইটা আইনা দিবে সেটা খুঁজতো, যে আমার মেয়ে একটা জিনিস চাইছে, আমি কখন আইনা দিব। তো যাই হোক, এরকম আমি পড়াশোনা করতেছি, প্রাইভেটে যাইতেছি আইতেছি। একটা হিন্দু ছেলে, হ্যাঁ, একটা হিন্দু ছেলে আমাকে পছন্দ করতো। তো আমরা যেহেতু ওইখানে সনের ঘর, এখনো আপনারা যারা বলেন যে বস্তি বাড়ি, আসলে আমরা তখন ওই জিনিসটাই আমরা মধ্যবিত্তদের জন্য অনেক ছিল, অনেক কিছু ছিল। তো আমরা ওই বাড়িগুলো থাকতাম, মানে এক লাগাতারে কয়েকটা রুম ছিল, 10-12টা রুম ছিল, আমরা ওরকম রুমে থাকতাম। তো সাথে একটা মামা ছিল। তো ওনাকে আমার ভাই যেহেতু ড্রাইভার, তো ওই মামার রুমে যাইতো। তো আমরাও ওই সুবাদে যাইতাম মামার রুমে। ওই মামার রুমে একটা হিন্দু ছেলে আসা যাওয়া করতো। হ্যাঁ, ছেলেটার বাড়ি ভৈরব। আমার কথায় কেউ নেগেটিভ নেবেন না, সবাই এক এলাকার সবাই ভালো না, আবার সবাই খারাপ না। হ্যাঁ, ছেলেটা আমাকে পছন্দ করতো। এক পর্যায়ে আমাকে প্রস্তাব দেওয়াতে আমি ডাইরেক্ট রিজেক্ট করে দিছি, যেহেতু ছেলে হিন্দু, আমি মুসলিম। তো ওই ছেলেকে প্রশ্নই আসে না। আর যেহেতু আমার একটু মেধা ভালো ছিল, আমি পড়াশোনা করতেছিলাম, আমার ওইসবের প্রতি কোনো আকর্ষণ বা ইচ্ছা কোনো কিছু ছিল না। হ্যাঁ, তো ওই ছেলেটা কি করছে, প্রতিশোধ নেওয়ার জন্য আমার যে নাম্বার যার সাথে আমার অতীত জুড়ে আছে ওই ছেলেকে দেয়। হ্যাঁ, ওই ছেলেকে দেওয়ার পর একদিন সন্ধ্যার সময় আমি প্রাইভেট থেকে আসার পরে আমি দেখি কি আমার মোবাইলে অনেকগুলো ফোন দেওয়া হয়েছে এক নাম্বার থেকে। তা আমি ব্যাক করার পর বলি যে হ্যাঁ, আসসালামু আলাইকুম, কে বলছেন ভাইয়া, আপনি অনেকগুলো ফোন দিছেন। কয় রং নাম্বারে ফোন দিছিলাম, লেগে গেছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, কি আসো বিষয় বা এরকম বলতেছিল।
তো বলছি আচ্ছা রং নাম্বার বইলা কাইটা দিছি না, সে আবার কল দিছে। মানে এভাবে কথা বলতে বলতে একটা ছেলে কথা বলতে 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 ভালো লাগা কাজ করছে, ফ্রেন্ডশিপ বলতেছে যে আমার ফ্রেন্ড হিসেবে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, তখন যেহেতু ছোট্ট 13 বছর, এত কিছু বুঝতাম না, ফ্রেন্ড হিসেবে কথা বলছি। হ্যাঁ, 1 বছর যাবত ওনার সাথে আমি ফ্রেন্ড হিসেবে কথা বলি। বলার পর ওই দিন ছিল ঈদুল মিলাদুন নবী। হ্যাঁ, ওই দিন ছিল ঈদুল মিলাদুন নবী। সে আমাকে ফোন দিয়ে বলে তুমি যদি নবীজিকে ভালোবাসো তাইলে আমার একটা প্রস্তাব তোমাকে রাখতে হইব। তো আমি বললাম যে কি প্রস্তাব? বলতেছে আমি তোমারে ভালোবাসি, তুমি 1 বছর যাবত আমার সাথে কথা বলছো, তোমার সাথে আমি রিলেশন করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর আমি বললাম না এটা সম্ভব না, কারণ আমি পড়াশোনা করতেছি, মাত্র আমি 7-এ উঠছি। বলতেছে সমস্যা নাই, তুমি পড়াশোনা করো, আমরা রিলেশন করি, তারপরে এক পর্যায়ে তুমি এসএসসি দেওয়ার পরে আমরা বিয়ে করব, ঠিক আছে? তারপর আমি বললাম না, আমার আগে একটু ভাবার সময় দেন। তারপর বলতেছে আচ্ছা ভাবো, কিন্তু তুমি যদি নবীকে ভালোবাসো অবশ্যই তুমি আমার এই প্রস্তাবটা রাখবা। তারপরে আমি রাতে ভাবলাম যে যেহেতু ছেলেটা 1 বছর আমার সাথে বন্ধু ছিল, ছেলেটা তো আসলে ভালো ছিল, সে তো ভালো দেখাইছে, তো আমি তো আর জানি না তার ভালোটা কোন দিকে বা খারাপটা কোন দিকে। আচ্ছা ঠিক আছে, তো আমি পরের দিন বললাম আচ্ছা তোমার প্রস্তাবে আমি রাজি। তারপরে তার সাথে আমার রিলেশন চলতেছে এভাবে 6-7 মাস পরে সে আমায় বলতেছে যে তোমার সাথে আমি মিট করব, তোমার বাসা কোথায়? তো ছেলের বাড়ি ভৈরব, হ্যাঁ, আমার বাড়ি কুমিল্লা, অনেক দূরত্ব। তো আমি বলছি যে আমার বাড়ি কুমিল্লা। তো একদিন আসার পর কুটবাড়ি সবাই চিনেন কুমিল্লা, কুটবাড়িতে আমি প্রথম দেখা হয় ওর সাথে। দেখা হওয়ার পরে যেহেতু কথা বলছি ওর ফোনে, ও আমাকে দেখে নাই, আমিও ওকে দেখি নাই। তো আমার ছিল বাটন মোবাইল, ওর ছিল টাচ মোবাইল, তো আমি তো তাকে দেখি নাই, প্রথম দেখা ওইখানে। হ্যাঁ, তো প্রথম দেখাতে আমার ও ভালো লাগে নাই, ছেলেটাকে এত ভালো লাগে নাই। তো ও আমার ভালো লাগছে, যেহেতু আমার ফেস কাটিং আপনারা আগেও দেখছেন এখনও দেখছেন, যে অনেকেই বলে যে আমার ফেস কাটিংয়ের মধ্যে নাকি আলাদা একটা মায়া আছে, আমার চোখগুলো নাকি অনেকের মায়া লাগে। তো ওই ছেলে বলতেছে তুমি তো আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর আমি বললাম যে কি বলবো, এখন আমি রিলেশনে জড়াই গেছি, এখন তো তার ভাল লাগলো বলতে হবে ভাল লাগছে, না ভাল লাগলো বলবো ভাল লাগছে। হ্যাঁ, তো সে আমার কথাগুলো বুঝতে পারছে, যে প্রথম দেখাতে আমি যে কিরকম ছিলাম সে বুঝতে পারছে। বোঝার পরে সে ওর বোন আছে, ওরা জমক, ওর 3 ভাই 2 বোন। হ্যাঁ, তো ওর বোনেরতে যাই আমার রিলেশনের ব্যাপারে বলাতে সে কিন্তু সিরিয়াসলি না, এখানে কিন্তু সে বন্ধুর কথায় আমার সাথে ফ্রড করতেছে এক কথায়। হ্যাঁ, আমি কিন্তু জানি না, আমার সাদা মনে সে আমার সাথে 1 বছর কথা বলছে, এখন সে আমার রিলেশনে আছে। তারপর ওর বোনের সাথে বলছে, ওর বোনে হয়তো ওরে ওই এলাকায় তাবিজ করতে বলছে আমাকে। হ্যাঁ, এক পর্যায়ে সে আমাকে তাবিজ করছে, এমনভাবে তাবিজ করছে যে আমি তারা ছাড়া কোনো কিছু বুঝিই না। আমার মা বাপের আমি চিনি না, আমার মা বাবার সাথে আমি ভালো ব্যবহার করি না। যে মেয়ে আমার বাবা মার কথা, আমার ভাইয়ের কথা আমি কখনো ফালাই নাই, যে মাইয়া মা বাবার কথা উঠছি বইছি, ওই মাইয়া ওরে ছাড়া কিছু বুঝি না। তারপর গ্রীষ্মকাল আসলো, যেহেতু গরমের কালে আমাদেরকে ছুটি দেয়, আম কাঁঠালের দিন ছুটি দেয়, তখন সে আমাকে বলতেছে তুমি আমার বাসায় আসো, আমার ফ্যামিলি তোমাকে দেখবে, আমার ফ্যামিলি তোমাকে পছন্দ করবে। আমি কই না, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমার ফ্যামিলি আছে, আমি কিভাবে বলবো? তো সে আমাকে ফুসলাইয়া ওই যে আমার তাবিজ করছে। তাবিজ করার পরে আমার একটা বান্ধবী আছে, ওই আমার বান্ধবীর সাথেও আমার ব্যাপারে ভালো খবর খোঁজখবর নেয়। তো আমার বান্ধবীর বলতেছে তোমার বান্ধবীর বিয়া বলবা, তা বিয়া কথা বললে তোমার বান্ধবীর বাড়ির নাম কইরা তুমি আমার বাড়িতে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বলবো। তারপরে আমার ভাইয়া কিন্তু বিয়ে করছে। তো আমার ভাবি বলতেছে না, একটা মেয়ে আবিয়াতা মেয়ে কেন এত 2 দিন অন্যর বাসায় থাকা যাবে না, ওরা দেওয়া যাবে না। আমার ভাইও বলছে না দেওয়া যাবে না। আমার মাও বলতেছে, আমার বাবা তো ছাপ্পা, কয় তোমারে ছাড়া মা আমি 1 দিনও থাকি নাই, তোমারে ছাড়া আমি 2 দিন কিভাবে থাকবো, আমি তোমার না দেখে থাকতে পারবো না, তুমি আমার একটা মায়া, 10টা না 5টা না একটা মায়া, আমি তোমারে দিমু না। তারপরে আমি কি করবো, ও আমারে তো তাবিজ আবার লাড়া দিছে, আমি পাগল হয়ে গেছি, না আমি জামু আমি এখন কি করবো, আমার শরীর ছুটতারও ছুটে গেছে। তারপরে কি করছি, আমি এক পর্যায়ে আমার বান্ধবী রাজি করানে, আমার বান্ধবী ছিল বাসায়, আমি তার বাসায় চলে গেছি, ট্রেন দিয়ে সে আমার যেভাবে বলছে আমি ভৈরব নামছি। নামার পরে ভৈরব যে মেঘনা নদী আছে না, সে আমার নদীর কাছে নিচে নেওয়ার পর ওর বাড়ি মেঘনা নদীর ওই পারে,
জায়গাটার নাম কি আমার মনে পড়তেছে না, রায়পুরা মেবি, হ্যাঁ রায়পুরা। ওইখানে নেওয়ার পরে হচ্ছে ওর বোন আসে আমাকে দেখে, পছন্দ করার পরে ওর বোনে হচ্ছে ওর বোনের বাসায় আমার রাইখা যায়। নদীর এপারে ওর বোনের বাসা, নদীর ওই পারে হচ্ছে ওদের বাসা। রাইখা যাওয়ার পরে হচ্ছে ওর বোনে আমার হচ্ছে আপ্যায়ন করছে, অনেক ভালোভাবে আপ্যায়ন করছে। প্রথম তো ভালোভাবে আপ্যায়ন করবেই, ভালোভাবে আপ্যায়ন করছে। করার পরে খাওয়া দাওয়া করাইছে, খাওয়া দাওয়ার পরে সে মনে হয় আমার খাবারে কোনো কিছু মিশাইছে, আমি ঘুমাই গেছি। ঘুমে তো ওইটা দেখি আমি রাতের 11টা না 12টা বাজে গেছে। আমার তো ভয় লেগে গেছে, আরে কি রে আমি কুমবালা বাইর যাবো, কারণ আমি তো বলছি দিনে যাবো, দিনে আয় ফরমো, এই জিনিসটা যাতে কেউ না জানতে পারে। তারপরে রাতের 12টা বাজে গেছে দেখে ওর বোনে বলতেছে আচ্ছা তুমি আমার বাসায় থাকো, সমস্যা নাই। ওর বোনের 2টা রুম, তো একটা রুমে আমাকে থাকতে দিচ্ছে, আর একটা রুমে হচ্ছে ওর বোন হাজব্যান্ড, ওর বোনের আবার শ্বশুর শাশুড়ি আছে, তারাও আবার আমাকে দেখছে। হ্যাঁ, আমার জিজ্ঞেসে যে আমি কে, বলতেছে যে হেবিটির বান্ধবী, মানে ওর ভাইয়ের যে গার্লফ্রেন্ড এটা বলে নাই, বান্ধবী। তা বলছে ওই রাত তো অনেক টেনশনে আমার মাথায় কি করব না করব, যদি কোনো রকমে আর আমার এলাকার মানুষ জানি না যায়, কোনো রকমে আমার মা বাবা জানি না যায়, তখন আমার কি হইব, আমার মান সম্মান কোথায় যাইব। আইয়া পড়ছি তো তাবিজের একারে ঠেলায়, এখন আমি কি করবো। যাক দিনটা কাটছে কোনো রকমে। এবার বলতেছে ও আসছে, ওদের বাসা থেকে আসছে, আইসা আমার হাত ধরে বলতেছে যে তুমি আমার মা বাবার কাছে আসো, আমার মা বাবা তোমাকে দেখতে চায়, মা বাবার কাছে তোমার ব্যাপারটা জানাইছি। আমি তো না, কোনো রকমের সম্ভব না, এখন আমার বাসায় যাইতে হইব। ও আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু, যে তুমি আসছো, তুমি আমার মা বাবার কাছে যাইবা না, এটা কোনো কথা, এসে অনেক কিছু। থাক, ভালোবাসার মানুষ বলছে যেহেতু আর কয়েকটা ঘন্টা লাগে, কি আসে। গেছি ওদের বাসায়, জানে পুরা এলাকার মানুষ আই আমাকে দেখতেছে, একটার পর একটা আইয়া দেখতেছে। তাদের এলাকার মানুষ কেমন জানি না, আমাদের ফেস কাটিং তখন অন্যরকম ছিল। তো সবাই এর জ্ঞাতি গোষ্ঠী যা আছে সবাই মনে খবর দিছে, সবাই আই আমারে দেখছে। দেখার পরে এখন আজকেও আমার আইতে দিব না। কি রে ভাই, আজকেও আমার আইতে দিব না। আমি অনেক বলতেছি যে ভাই আমার যাইতে দাও, এখন যে আজকে যদি না যায় আমার এলাকার মানুষ জানি না যাবে, আমার মা বাপের প্রতি পরে দিয়ে মানুষের খারাপ একটা কথাবার্তা চলে আসবো না, আজকেও আইতে দিছে না। আবার আমি কি খেয়ে যে ঘুমাইছি আমি নিজেও জানি না। পরে কি করছে, রাইতে আমার ভাবি ফোন দিছে, ফোন দিয়া তুই কোথায়। তারপরে আমার তো কলজা লগে নাই, আমি কই বান্ধবীর বাসায়, মিছা কথা কইছি, সাথে কিন্তু সে আছে, তার ফ্যামিলি আছে। তারপরে বলতেছে যে তুই কি এই কাজটা ভালো করছো, আমার ফ্যামিলি জানি না গেছে। আমার বান্ধবী তোমার হচ্ছে এদিক দিয়ে যাইতে লইছিল মনে হয়, আমার ভাবি দেখে গেছে। কিরে তুমি এনা ইয়া কই, আমার নাম কিন্তু মিনু কই যে এখন হ্যারে চাপ দেও না, হ্যাঁ সব সত্যি কথা কইয়া দিস। এখন আমার ভাবি তো জানি না গেছে সব কিছু। এখন হচ্ছে আমার ভাবি আমার ভাইয়ের কাছে সব কিছু কইছে, ও ভাইয়ের থেকে আরেকজনে শুনছে, আরেকজনে শুনছে, পুরো এলাকার লইরা গেছে গা। মানে আমি ভাগ্যা গেছি গা, আমি আরেক ফুলার লগে ভাগ্যা গেছি গা, বিয়া নইতে আরেক ফুলার লগে থাইকা লাইছি। মানে মানুষ বুঝেন না, একটু হইলেও যে আরেকটু কইরা লায়। তারপরে আমারে বলতেছে তুই আইবি, তুই এখনই আইবি, তোর মতো মাইয়া লাগতো না। মানে আমার বাবাই তো আমার যতটুকু ভালোবাসতো, ওই বিষয়টা তো বুঝেন একটা ফ্যামিলির পক্ষে থেকে কতটুকু খারাপ জিনিস হইতে পারে। একটা মেয়ে বিয়া ছাড়া ওই ছেলের বাসায় চলে গেছে, তার মানে কি এটা খারাপ না? 2017 সালে এই জিনিসটা তো খারাপ। তারপরে পুরো এলাকা লাড়া পড়ে গেছে। আউনে এলাকার মানুষ তো আমারে মানে কি নজরে দেখে আমি ওইটা বলতেই পারবো না, কি একটা নজরে দেখছে। যাই হোক, তারপরে আইসি, আমার বাসায় আসছি। আসার পরে আমার ভাই আমাকে অনেক মারধর করছে। কেন গেছি, কি কারণে গেছি, তুই একটা ভালো ফ্যামিলির মাইয়া হইয়া ওইখানে কীভাবে গেলি। তারপরে আমি বলছি আমি যেহেতু গেছি, আমি ওই ফুলারে বিয়ে করবো, ওই ফুলারে আমি ভালোবাসি, আমি ওই ফুলারে ছাড়া এক কথায় বাঁচবো না, আমি ওই ফুলারে বিয়ে করবো। ও আমার ফোন দিয়া বলতেছে তোমারে এখন আমার ফ্যামিলি কইছে যে অন্যখানে বিয়া দিয়া লাগবে। হ্যাঁ, যেহেতু আমি এই কাজটা করছি, আমার ফ্যামিলি বলছে অন্যখানে আমার বিয়া দিয়া লাগবে, আমার গ্রামে নিয়ে গেবো আমারে। তারপরে আমি বললাম যে না, আমি ওই ছেলের ভালোবাসি। ওই ছেলে বারবার ফোন দিতেছে, আমার মোবাইল আমার বাবি নিয়ে গেছে, নিয়ে হচ্ছে বাবির কাছে রাইখা দিছে। ফোন দিয়া ফোলায় ফোন দেওয়া আমার বাবি ধরছে, কতগুলো ফোন দিছে। আমার বাবি ইচ্ছা মতনে ছেলেরা অনেক বকাবকি করছে। বকাবকি করার পরে ছেলে কি করছে, ভাবি আপনার ভাইয়ে ফুরি হাতে ধরে আমি ওরে বিয়ে করতে চাই, আমি ওরে বিয়ে করবো, আমি ওরে ছাড়া বাঁচবো না। এক পর্যায়ে যেহেতু আমার মান সম্মান নিয়েও টানাটানি, আবার ওর ফ্যামিলিও আমার দেখছে। আমার বড় মামা, আমার 2 মামা আছে, বড় মামা ছোট মামারে পাঠাইছে যে তাদের এলাকায় দেখতে যাবো। তখন 2017 সালে একটা কি যেন ঘূর্ণিঝড়, বড় ঘূর্ণিঝড় ছিল, সব কিছু বন্ধ ছিল, নৌকা টোকা সব কিছু বন্ধ। তারপরে আমি পাগল বানাই লাইতেছি, আমি
খানা দাওয়া কোনো কিছু খাই না আমি। কতক্ষণ কইলে কই এটা খাই আলামু হেডা খাই আলামু, আমি বাঁচতাম না, আমি হেরে ছাড়া বাঁচতাম না। পুরা পাগল পাগল বানাই লইছে আমারে সে, পাগল, আমি পুরাই পাগল তার লাগিয়া।